অ্যাকচুয়ালি আমরা ওরা যে ট্রান্সলেটর ছিল প্লাস কমান্ডার ছিল মানে পাইরেটসের ওরা আমাদেরকে বা আমাদের কোম্পানির সাথে কী ধরনের আলোচনা হচ্ছে বা থার্ড পার্টি যারা হোক ওরা শুধু আমাদেরকে ওই যে ট্রান্সলেটর ছিল ও আমাদের বলতো যে বাইরে আসার জন্য ওই যে আপনি দেখবেন একটা ভিডিও ছিল বোধহয় আপনারা আমি সবাইকে পরিচয় করা দিচ্ছি আমাকে বললো যে নেভির শিপ থেকে বলছে যে তুমি সব ক্রুদের নিয়ে ব্রিজের বাইরে আসো হ্যাঁ সবাইকে ইন্ট্রোডিউস করার জন্য ওরা হেলিকপ্টার জোড়া দেখবে সবাই ঠিক আছে কিনা এবং আমাকে তো আমি তখন আমার অল ক্রু অফিসারদের বাইরে নিয়ে সবার নাম পরিচয় দিলাম তারপর আমাদেরকে আবার ভিতরে ঢুকে কিন্তু কী হচ্ছে ওই ব্যাপারটা আমাদেরকে ওরা শেয়ার করতো না যে ট্রান্সলেটর বা পাইরেটসের যে কমান্ডার ছিল আমাদেরকে শুধু বলতো নেভি যেদিন আমরা মুক্ত হব সেদিন দিনের বেলা দেখবেন আমরা ওই যে শিপের হ্যাচ কভারের উপরে 5 নম্বর হোল্ডের কভারের উপরে আমাদের যেতে বললো তো আমরা সবাই গেলাম বলছে ক্যাপ্টেন তোমার সব ক্রু তো বিশ্ব ওখানে সবাই লাইন ধরে দাঁড়াবা তো সবাই ভয়ে ছিল কেন দাঁড়াচ্ছে জানি না কাকে মারবে হ্যাঁ এরকম একটা ইয়ে ছিল সংশয় ছিল সবার মাঝে সবাইকে জন্য ফলো আপ করতেছে মানে হ্যাঁ কী জন্য তারপরে সে আমাকে ট্রান্সলেটর বলছে না ওই নেভাল শিপ থেকে হ্যাঁ তোমাদেরকে তোমরা সবাই জীবিত আছে কিনা সব ঠিকঠাক আছে কিনা ওরা এটা দেখবে এইটা ট্রান্সলেটর আমাকে বললো যে ইংলিশ পারে তারপর আমরা গেলাম সব ক্রু অফিসার দোকানে দাঁড় করালো প্রথমে এক সাইড করেছিলাম এক লাইনে বললো যে না এইভাবে দাঁড়াতে হবে তখন সবাই ওই লাইনে দাঁড়িয়েছে লাইনে দাঁড়ার পরে আমরা দেখলাম যে ওই যে ছোট্ট আপনার ছোট্ট বিমান রাউন্ড দিচ্ছে তারপরে ট্রান্সলেটর বললো তোমার ক্রু সবাইকে বলো হাত নাড়তে 2 হাত তুলে দেখবেন আমরা হাত নাড়তেছিলাম আর ওখানে রোদও ছিল অনেক প্রচণ্ড রোদ আমরা গরম হাত নাড়তেছি এবং ইয়ের দিকে হাত নাড়তেছি আমরা সবাই এই অবস্থায় তারপরে যখনই সে হাত নাড়তে বলে আমরা হাত নাড়ি এই কিছুক্ষণ ছিলাম বোধহয় 2-3-5 মিনিট মনে তারপরে বললো সবাই ব্রিজে চলে যাও ওই ট্রান্সলেটর যা বলে সব গ্রুপ অফিসার এখন ব্রিজে চলে যাও ব্রিজ থেকে বেরোবে না ব্রিজ মানে হচ্ছে ককপিট ওখান থেকে নির্দেশ ছিল কেউ বেরোতে পারবে না তারপর আমরা ওখানে সবাই জব্দ এইটাই ছিল বাট কি হচ্ছে কোম্পানির সাথে এদের সাথে বা এদের বাইরে আমি তো জানি শিপে অথবা সোমালিয়ান শোরে কেউ আছে কি না আমাদের কোম্পানির সাথে যে যোগাযোগ বা যেটাই বলেন যে সমঝোতা এটা এই ব্যাপারে আমার সাথে বা কোম্পানির সাথেও বা এই যে ট্রান্সলেটর ছিল কমান্ডার ছিল কিছু আমাকে জানায়নি আমাদের শুধু অর্ডার করতো যে এখানে আসো এখন এখানে থাকো বাস আমরা কিন্তু সারাদিন ওখানে ছিলাম সবাই কোথায় ওই যে ব্রিজে ছিলাম ছোট আমরা জানি না আর আমাদেরকে বলছে ওই নেভির ওই ট্রান্সলেটর এবং কমান্ডার বলছে নেভির একটা হেলিকপ্টার অথবা একটা বিমানে তোমাদেরকে ভিডিও করবে সব ঠিক আছে কিনা সবাই অ্যালাইভ আছে কিনা এটা আমাকে বলছে তারপর আমি সবাইকে ওইভাবে ওরা বলে সব নেভির কথা এই ট্রান্সলেটর না আমরা খেয়াল করি না আমরা তো সবাই ইয়েতে আপনার হাত নাড়তেছি হ্যাঁ পরে আপনারা দেখলাম যে না কেউ ওখান থেকে কী জানি ফেরানো হয়েছে বাট আমরা তো জানি না ওটা কী না আমাদেরকে তো ওরা আবার আমাদেরকে উপরে তুলে দিচ্ছে আবার ব্রিজে আমরা জানি না না আমার তো এক্সপিরিয়েন্সে নেই এটা যে মানে মুক্তিপণের ব্যাপারটা কী হবে পরে আমি এখানে আসার পরে না আমাদের ওই সিও সাহেব এক্সপ্লেন করলে এটা ইন্টারন্যাশনালি একটা সমঝোতা হয়েছে যা একটা চ্যানেল মেনটেন করে এটা ওই যে বন্দরে আপনারা শুনেছিলেন বন্দর ওনার তখন আমি শুনছি যে ওনার বক্তব্য থেকে যে ব্যাপারটা যে সমঝোতা যেটা কীভাবে হয়েছিল ইন্টারন্যাশনালি আমেরিকা কেনিয়া তারপরে সোমালিয়ান সরকার সব একটা আমাদের সরকার সব মিলে একটা ব্রিজ ছিল যেটা আমরা কিছু জানতাম না ওটা আমাদের কোম্পানি জানে প্লাস এরা জানে মাঝখানে যারা ছিল ব্রিজিং ওরাই জানবে এই ব্যাপারে আমার নলেজ নেই কোম্পানি করবে নাকি ইন্স্যুরেন্স কোম্পানি করবে নাকি অন্য কেউ সংস্থা করবে এটা আমাদের কোম্পানি ভালো বলতে ওনারা জানবে আর কি ওই ব্যাপারটা আমরা কেউ জানে না আপনি দেখবেন সব অফিসার ক্রুদের জিজ্ঞেস করলে ওরা কেউ জানে না সত্যি ওই ব্যাপারটা বাট এটা নিশ্চিত কোনো একটা সমঝোতা হয় ওই জন্য তারা এটা হাইজ্যাক করে এটা সামথিং ইজ দেয়ার এভরিবডি নোজ বাট আমরা কেউ জানতাম না পরিমাণটা কীভাবে হচ্ছে নেগোসিয়েশন ওটা আমরা কিছু জানতাম না
না, আমরা তো ব্রিজে ছিলাম। এখন তো টাকা কোথায় আসছে? টাকা কি এখানে দিল নাকি ওদের ব্যাংকে দিল বা অথবা ওদের শোরে দিল? আমরা তো জানি না কিছু। স্পেশাল বা টাকা তো আমরা দেখি নাই। বা আমার ক্রু দেখে নাই যে এই যে আমি দেখছি ডলার গুনতে। কোনো সব তো আপনারা মিডিয়া সব ক্রু অফিসারদের সাক্ষাৎকার নিয়েছে। কেউ যে দেখছে যে আমি ডলার গুনছে, আমি বা ক্যাপ্টেন সাহেব গুনিয়ে দিচ্ছে অথবা চোররা গুনতেছে, ডাকাতরা গুনতেছে। হ্যাঁ, আমরা দেখিনি তো সত্যি যেটা। আমরা কিন্তু কোনো মুক্তিপণের টাকা দেখিও নেই, আমরা অ্যামাউন্টও জানি না, কিছু জানি না। বাট সামথিং ইজ দেয়ার, বাট আমরা আমরা দেখিও নেই, আমরা পরিমাণটা জানি না। জিনিসটা আমরা ডলার দেখিও নেই। আপনারা বলছেন ডলার পড়ছে, আমরা তো দেখি নেই 23 জন। আমাদের আমাদের চোখে ডলার দেখিনি সোজা হিসাব। জি, জি, হ্যাঁ, অফকোর্স এটা তো আমি বলতে হবে। এটা আমি যদি বলি তাহলে এটা তো হবে না, তাই না? এই যে সোমালিয়ান কোস্টে তারা সোমালিয়ান পাইরেটসরা কী জন্য করে? অবশ্যই কিছু মুক্তিপণ বা টাকা যাই বলেন, হ্যাঁ, সমঝোতা যেটা এটার নাম দেন, কিছু না কিছু আছে। তো সেটা আমরা অপরিষ্কার আমাদের কাছে এই জিনিসটা, এবং আমরা জানতাম না ওই দিন যে আমরা মুক্ত হব। রিয়েলি আমরা জানতাম না যে আমরা আজকে ছাড় পাবো রাত্রে, এই যে রাত সেদিন বৈশাখের এই যে বৈশাখের দিন আর কি, মিডনাইটের পরে, ঠিক আছে? তো আমরা জানতাম না। তারপর সবাই ক্যাপচার ইয়েতে ভিতরে, সবাই ওখানে বলছে ওই দরজায় বসে আছে AK-47 নিয়ে, পিছনে আর দুই পাশের দরজায় ওরা বসে আছে, কাউকে বের হতে দিচ্ছে না। শুধু আমাকে ডাকে, মানে ইয়ের জন্য, আর কাউকে ডাকে, ক্যাপ্টেনকে ডাকে শুধু। সবাই ভিতরে ছিল, মানে মুক্তিপণ পরিশোধ করা হয়েছে, মানে কি যে অনবোর্ড হলো নাকি ব্যাংকে হলো নাকি ওদের শহরে হলো, আই ডোন্ট নো। কিছু একটা হয়েছে, বাট এটা আমার জানা নেই কীভাবে হলো, পরিমাণটা কত। অফকোর্স না, এটা তো না, এটা যদি আমি অস্বীকার করি যে আমাদেরকে মুক্ত করলো কেন, অবশ্যই কিছু একটার বিনিময়ে জাহাজটা মুক্ত হয়েছে, প্লাস 13 জন নাবিক আজকে সুস্থ শরীরে অক্ষতভাবে ফেরত আসছে দেশে, এবং তাদের পরিবারের কাছে সামথিং ইজ দেয়ার, কিছু না কিছু বিনিময়ে। হ্যাঁ, আমাদের অফিসের যিনি মুখপাত্র বা যাই বলেন, সিইও সাহেব, ওনার নিজের মুখের কথা যে এটা সব কিছু একটা ডেকোরাম মেনটেন করে, এবং সরকারি ডেকোরাম যেটা বলে, ইন্টারন্যাশনাল ডেকোরাম এবং আমাদের ন্যাশনাল ডেকোরাম সব মেনটেন করে এই জিনিসটা সমঝোতা হয়ে গেছে। সরকার যেহেতু এটা জাতীয় পতাকাবাহী জাহাজ, অবশ্যই বাংলাদেশ সরকার, এটা বাংলাদেশ সরকারের জাহাজ, তাই না? প্রাইভেট মালিকানাধীন, বাট এটা তো বাংলাদেশ সরকারের পতাকা, এটা রিপ্রেজেন্ট করে বাংলাদেশ সরকার, তাই না? আমরা সবাই বাংলাদেশি, প্লাস জাহাজটা বাংলাদেশি রেজিস্টার্ড, সুতরাং এটা সরকার অবশ্যই জানবে, এবং সরকারের যারা আছে আপনার মিনিস্ট্রি অফ শিপিং প্লাস ডিপার্টমেন্ট অফ শিপিং, তারপরে আমাদের যে শিপিং মাস্টার, শিপিং অফিস, POMD, হ্যাঁ, এটা সব জড়িত। হ্যাঁ, খাওয়া দাওয়ার কষ্ট, অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে কি, আমরা আমরা তো জানি না কয়দিন থাকবো। হ্যাঁ, আমরা কি 3 মাস থাকবো না 6 মাস থাকবো? কেন ওরা তো ওখানে আমরা জানতাম যে পানি, আমরা গতবার জাহাজ আমাদের কোম্পানি ছিল 2010-এ জাহানমণি, হ্যাঁ, পানি ওরা দিতে পারে না। যে ট্রান্সলেটর আসলো, ওকে বললাম যে পানি সাপ্লাই দিতে পারবে কি না? ও বললো না ক্যাপ্টেন, নো ওয়ে, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো বোট নেই, পানির ব্যবস্থা নেই। তারপরে আমরা আমি 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 আমার যে অফিসাররা ছিল, আমরা ম্যানেজমেন্ট লেভেলে সবাই মিলে একটা মিটিং করলাম যে এই দেখো, আমরা এদেরকে বলতে হবে পানি নাই আমাদের কম, তাহলে আমরা পানি রেশনিং করে, হ্যাঁ, ওদেরকে একটা মানসিক চাপে ফেলতে পারি আমরা। এটা একটা টেকনিক্যাল ইস্যু ছিল আমাদের, যে পানিটা নাই, পানি কমে যাচ্ছে, তখন আমরা পানিটা রেশনিং করি। আর জাহাজে আমাদের এটা নর্মালি হয় যে, মনে করেন আমার পানি লস হয়ে গেলো, হ্যাঁ, কোনো একটা সমস্যা হলো, এক পোর্ট থেকে আমি পানি দিতে পারলাম, আরেক পোর্টে যাবো, তো আমরা রেশনিং করি। এটা হয়, হ্যাঁ, কোনো সময় আমাদের হয় এটা, জাহাজ ক্রুর অভ্যস্ত এটা। কেন আমরা মানে এক পোর্টে গেলাম, ওখানে কোনো পানির ব্যবস্থা নেই, তো আরেকটা পোর্টে আমি পানি নিতে হবে। এই যে যাত্রা পথে আমাকে পানিটা ম্যানেজমেন্ট করতে হবে, সুতরাং আমরা রেশনিং করে যাই। আর যেহেতু এখানে পাইরেটসের একটা ক্যাপটিভিটিতে ছিলাম আমরা, সুতরাং এখানে ম্যানেজমেন্ট আরও বেশি করতে হবে। তো আমরা ড্রিঙ্কিং ওয়াটার যেটা, ওটা খোলা রাখতাম পানি খাওয়ার জন্য, আর গোসল করার জন্য, বাথরুমের জন্য আমরা সি ওয়াটার ইউজ করেছিলাম। গোসল করার জন্য আমরা ছেড়ে দিতাম আমাদের ক্রুদের জন্য, ওরা জানতো না, ওটা আমরা ছেড়ে দিতাম, ওরা জানতো না, সবাই গোসল করতাম।
কিন্তু ওরা গোসল করতো সি ওয়াটার দিয়ে। ওদেরকে আমি 2টা টয়লেট করে দিয়েছিলাম ওই যে বাইরে, হ্যাঁ, ওই গণশৌচাগার টাইপের আর কি, ওরা সাগরে ওখানে ওরা টয়লেট করতো, ওখানে ওরা সি ওয়াটার দিয়ে গোসল করতো। তো ওটা আমাদের জন্য মানে ভালো হয়েছে এবং আমাদের পানিগুলো সেভ হয়েছে, যার ফলে আমি আমাদের ডেস্টিনেশন যেটা ছিল ডিসচার্জিং পোর্ট সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া পোর্ট, হ্যাঁ, ওই পর্যন্ত আমি সেফলি গেছি উইথাউট এনি প্রবলেম। আমি খাওয়া দাওয়া সব ছিল, খাওয়া দাওয়া সুন্দর করে আমি ম্যানেজমেন্ট করে ওখানে গেছি, যেহেতু অল্প সময় আমরা মুক্তি পেয়েছি। আর যদি বেশি দিন থাকতো অবশ্যই আমরা অনেক মানে একটা বাজে অবস্থার সৃষ্টি হতো খাওয়া দাওয়া প্লাস পানি নিয়ে। যদি এই আপনার ক্যাপটিভিটি ডিউরেশনটা যদি অনেক দিন যেত, 6 মাস 1 বছর, তাহলে একটা মানবতার জীবন যাপন করতে হতো আমাদের। তো ওটা যাতে করতে না হয় প্রথম থেকে আমরা সজাগ ছিলাম, প্রথম থেকে আমরা পানি এবং খাওয়া দাওয়া এই ব্যাপারগুলোতে আমরা সজাগ ছিলাম। আল্লাহর অশেষ রহমতে রমজান মাস ছিল, তো আমাদের কিন্তু ইফতারি সেহরি কোনো সমস্যা নেই। ইফতার আলহামদুলিল্লাহ ভালো করে আমরা ইফতারি করেছি, সেহরি করেছি। আর খাওয়া দাওয়া আমি কালকেও বলেছিলাম একটা ইয়েতে, আমি প্রায় 16 লক্ষ টাকা প্রায় খাওয়া দাওয়া চট্টগ্রাম থেকে 16ই জানুয়ারি লোড করে আমরা এই বাংলাদেশ থেকে যাত্রা করি। প্লাস আর যে পোর্ট থেকে আমি কয়লা লোড করি আফ্রিকার, ওখানে আবার আমি খাওয়া দাওয়া নিয়েছিলাম এবং পানি নিয়েছিলাম, যার ফলে আমাদের মানে ওই খাওয়া দাওয়া এবং পানি নিয়ে ওইরকম সমস্যা হয়নি যে 33 দিনের মাথায় আমাদের সমস্যা হয়নি। যদি বেশি দিন থাকতে হতো অবশ্যই সমস্যা হতো খাওয়া দাওয়া এবং পানি নিয়ে, যদি এই টাইমটা একটু দীর্ঘায়িত হতো, বুঝছেন। 13ই এপ্রিল না, 14ই এপ্রিল রাত 12টা 8 মিনিট। 13 তারিখ মিড নাইটের পরে ডেট চেঞ্জ হয়ে গেছে, 14ই এপ্রিল রাত 12টা 8 মিনিটে। আর বাংলাদেশ টাইম ছিল 3টা 8, 14ই এপ্রিল। না 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 না, আপনার 21শে এপ্রিল অ্যাঙ্কর করি, 22শে এপ্রিল আপনার বন্দরে যাই, হামরিয়া বন্দর। প্রথমে আমরা অ্যাঙ্করে ছিলাম, তারপরে ভিতরে ঢুকছি 22শে এপ্রিল। আর 27 তারিখ আমরা ওখান থেকে সেল করি আপনার হামরিয়া পোর্ট থেকে। আর 6 ঘন্টার রাস্তা ছিল। 28 তারিখ আমরা ছিলাম, 27 তারিখ সেল করে 28 তারিখ আমরা বিনা সাকারে বার্থিং করি, মানে জেটিতে বন্দরে। আর 30 তারিখ আমরা এই বন্দর ছেড়ে যাই, এই চট্টগ্রামের জন্য কার্গো লোড করে আপনার মিনাসাগার ছেড়ে দিই। তারপর ওখান থেকে আমরা তেল নেওয়ার জন্য বাংকারিংয়ের জন্য ফুজার একটা পোর্ট আছে, ওখানে অ্যাঙ্কর করি। ফুজারা থেকে আমরা 1 তারিখ চট্টগ্রামের উদ্দেশ্যে ফাইনাল রওনা করি, 1 মে রওনা করি। 14ই মে আমরা কুতুবদিয়ায় প্রথম অ্যাঙ্কর করি। জি জি, ওখানে 21শে এপ্রিল আমি অ্যাঙ্কর করি, 22শে এপ্রিল আমরা বন্দরে যাই মূল ডেস্টিনেশনে, ইউনাইটেড আরব আমিরাতের একটা পোর্ট আর কি, হামরিয়া। আর এখানে আমি 13ই মে আপনার কুতুবদিয়া অ্যাঙ্কর করি সন্ধ্যে 6টায়। 14ই মে আমরা এই বন্দরে আসি। জি, অ্যাডভেঞ্চার তো বলা যায় না, আমরা তো এটা আমাদের এটা তো অ্যাডভেঞ্চার হয়তো কোথাও আমি ওই জায়গাটা চিনি না। আমরা তো আমাদের ম্যাপ আছে, আমরা যাব আসবো, আমরা মেরিনার, হ্যাঁ, এটা আমাদের জন্য অ্যাডভেঞ্চার না। কোথাও অপরিচিত জায়গায় গেলে অ্যাডভেঞ্চার ছিল। হ্যাঁ, আমাদের তো মেরিনার, সাগর এবং ম্যাপ এগুলো আমাদের পরিচিত, সুতরাং এটা অ্যাডভেঞ্চার না, এটা একটা এটা কী বলে, এটা আমাদের জীবনে একটা কালো অধ্যায়, এটা একটা কালো সফর বলতে পারেন, এটা একটা ব্ল্যাক ফেজ আমাদের জীবনের। যা হোক, তো যা হোক, মোটামুটি আমরা সবাই এই ইয়েতে একটা জিনিস আমরা করলাম যে সবাই যদি আমরা দৃঢ় মনোবল থাকে এবং একজনের প্রতি আত্মবিশ্বাস, আমি বলবো যেমন কোম্পানির প্রতি এবং ক্যাপ্টেনের প্রতি, চিফ ইঞ্জিনিয়ারের প্রতি, চিফ অফিসারের প্রতি, সেকেন্ড ইঞ্জিনিয়ারের প্রতি, যে ফোর্থ টপ থাকে ম্যানেজমেন্ট, তো ক্রুরা অফিসাররা তাদের প্রতি যদি আন্তরিক থাকে, সিনসিয়ারিটি থাকে এবং বিশ্বাসযোগ্যতা থাকে, তাহলে যে কোনো পরিস্থিতিকে জয় করা আমার মনে হয় সহজ। আমাদের মধ্যে একতা থাকলে, পাজেল না হইয়া আমরা যদি সবাই দৃঢ় মনোবল এবং সাহস থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা যে কোনো এরকম পরিস্থিতিতে ওটাকে আমরা ওভারকাম করতে পারবো বলে আমার আশা রাখি। তো যে ক্ষেত্রে আমাদের তো সেই রকম হয়েছিল, আমার সমস্ত অফিসার ক্রু আমাকে যথেষ্ট হেল্প করেছিল।
যথেষ্ট হেল্প করেছিল এবং আমি ওদেরকে যা নির্দেশ দিয়েছি অ্যাজ এ মাস্টার ক্যাপ্টেন হিসেবে ওরা কিন্তু সব পালন করেছে, কেউ দ্বিমত করেনি। আমি যাকে যখন যে নির্দেশ দিয়েছি, যে চিফ ইঞ্জিনিয়ার হোক, চিফ অফিসার হোক, হ্যাঁ, ওরা ওদের ডিপার্টমেন্টকে, ওরা হেড তো, ওদেরকে যা নির্দেশ দিয়েছি সাথে সাথে ওটা এক্সিকিউট করছে। যার ফলে আজকে আমি ওদেরকে নিয়ে আজকে সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের জন্য আবার কার্গো নিয়ে চট্টগ্রামে আসা সম্ভব হয়েছে। যদি আমার অফিসার ক্রু আমাকে যদি হেল্প না করতো, আজকে আমি বাংলাদেশে এই পরিস্থিতির শিকারের পরে মানে সবাই চাঙ্গাভাবে বাংলাদেশে আসা সম্ভব হতো না। যেহেতু ওরা আমাকে সহযোগিতা করেছে তথা আমার কোম্পানিকে সহযোগিতা করেছে, মালিককে, সকল অফিসার ক্রু। এইটা হচ্ছে ধৈর্যটা আমি সব সময় বলতাম যে তোমরা মানে ওই একজন বলছে ওদের স্যারে পাইরেটসদের সূরা, আমি ওদেরকে বলতাম সূরা আল-আসরের উপরে বিশ্বাস রাখো, ইনশাল্লাহ। সব সময় ওদের বলতাম তোমরা আয়াতুল কুরসি পড়ো আর সূরা আল-আসর বিশ্বাস করো, তাহলে ইনশাল্লাহ দেখবা আমরা তো আমি মনে মনে চিন্তা করলাম যে 3 মাস থাকতে হবে এখানে। আমি বলে দিয়েছিলাম ওর থেকে, ধরো 3 মাস থাকতে হবে, এরকম একটা মেন্টালিটি থাকো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা 33 দিনের মাথায় সবাই উন্মুক্ত। এটাই আমাদের কাছে আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে আমরা অতি অল্প সময়ে মানে যাতে পরিস্থিতি খারাপের দিকে না যায়, হ্যাঁ, তার আগেই আমরা মুক্ত হয়েছি। আসলে বেশি দিন থাকলে পরিস্থিতি খারাপের দিকে যেত, যদি পানি থাকতো না, কেন ওরা পানি দিতে পারতো না, পানি, খাওয়া দাওয়া ওরা তো খাওয়া দাওয়া আমাদেরকে দেয় নেই, ওরকম না। ওরা ওই যে ছাগলের মতন যেটা দুম্বা ওই আনতো, ওরা মনে করেন 5টা আনছে, 3টা ওরা খাইতো, আমাদেরকে 2টা দিত, আর কিচ্ছু না, সবজি টবজি কিছু দেয় নেই। আমরা আমাদেরগুলো সবজি, আমরা মাটন, বিফ, চিকেন সব আমাদেরই, ফিশ আমাদের সব ছিল। হ্যাঁ, প্রথম দিক দিকে ওরা আমাদের খাওয়া খেয়েছে, পরে ওদের রাইস, ওদের ওদের ওরা শুধু রাইস খাইতো আর দুম্বা খাইতো সিদ্ধ করে, ওদের খাওয়া ওটা, ওদের কোনো সবজি ছিল না, ওরা দুম্বা আর রাইস। আমরা আলহামদুলিল্লাহ আমাদের সবজি, আমাদের সব কিছু ফিশ, আমরা আমাদের মতো মেনু করে আমরা খেয়েছি। না পরে আমাদেরগুলো নেয়নি ওরা, আমাদেরগুলো নেয়নি। এই 1 সপ্তাহ পর্যন্ত আমাদেরগুলো নিয়ে খেয়েছিল, তারপর থেকে ওরা আমাদেরগুলো নেয়নি। ওদের খাওয়া দাওয়া না, ওদের খাওয়া তো আমরা খাইতাম, ওদের খাওয়া আমরা খাইতাম। ও তো দুম্বা দিত, আমরা জব করলে আমরা এটা ছাগলের মতন, ওদের অন্য খাওয়া তো নাই, ওদের দুম্বা আর রাইস, ওদের 2টা খাওয়া, রাইস আর সিদ্ধ করে রাইস, আর হচ্ছে দুম্বাটা লবণ দিয়ে দুম্বাটা সিদ্ধ করতো, এই খাইতো, ওদের খাওয়া এটাই। ইনশাল্লাহ রিজিকের মালিক রাজ্জাক। এখন যদি আমার এটাই সমুদ্রে যদি আমার রিজিক লেখা থাকে আর যদি শারীরিকভাবে সুস্থ থাকি, ইনশাল্লাহ আবার আমি সমুদ্র পথে যাব ইনশাল্লাহ। ইরানিয়ান ফিশিং বোট যেটা ওরা প্রায় 1 মাসের বেশি ক্যাপচার করে আপনার এই বড় বড় জাহাজগুলো খোঁজাচুরি মানে ক্যাপচার করার জন্য, ওরা ডিপসিতে আসার একমাত্র বাহন ছিল ওই যে ইরানিয়ান শিপটা, ওকে নিয়ে ওরা ডিপসিতে আসছে। আমরা অনেক দূরে ছিলাম, প্রায় 550 মাইল দূরে কোস্টিং থেকে, যে সোমালিয়ান কোস্ট, তার কোস্ট থেকে আমরা 550 মাইল দূরে ছিলাম। 82 কিলোমিটার 1.8 না 1000 হবে না, 550 হলে ধরেন এটাকে আপনার 1.852 হবে, 1.852 দিয়ে যদি আপনি মাল্টিপ্লাই করেন যা হবে আর কি। হ্যাঁ, প্রায় লেস দেন 1000 কিলোমিটার। প্রথম 4 জনের কন্ট্রোল নিয়ে নিয়েছে, ওই যে অস্ত্র নিয়ে, যে প্রথম অ্যাকচুয়ালি সবাই যখন একজনে উঠছে তখনই আমাদের একটা কোড আছে, তো ওই কোড বলাতে বারবেলে বলাতে, তো আমার সব ক্রু ওই যে একটা সিটাডেল বলে একটা গোপন কক্ষ, যেটা স্ট্যান্ডিং প্ল্যাটফর্ম আমরা বানাই, ওখানে আপনার স্যাটেলাইট ফোন থাকে, তারপরে আপনার কমিউনিকেশনের ডিভাইস থাকে, সব কিছু থাকে ওখানে, টয়লেট থাকে, খাওয়া দাওয়া, ড্রাই ফ্রুটস, তারপরে আপনার মিনারেল ওয়াটার এবং নর্মাল ওয়াটার, সব লাইন থাকে, সব কিছু থাকে ওখানে। ওটা থেকে আমরা যোগাযোগ করবো আর কি নেভির সাথে এবং আমাদের কোম্পানির সাথে। তো ওই জায়গায় আপনার প্রথমে আমরা 2 জন উপরে ছিলাম, সেকেন্ড অফিসারকে রাখছিলাম, সেকেন্ড অফিসার কমিউনিকেশন অফিসার, ডিউটি অফিসার ছিল থার্ড অফিসারকে আমি পাঠিয়ে দিয়েছিলাম ওদের সাথে। তো সেকেন্ড অফিসারকে সাথে রেখেছি কেন, সেকেন্ড অফিসার হচ্ছে আমার কমিউনিকেশন অফিসার,
আপনার যে সমস্ত মেসেজিং করা বা কমিউনিকেট করা সেই আমার সাথে, আমি আর সেকেন্ড অফিসার ব্রিজে ছিলাম, আর সমস্ত অফিসার ক্রু আমাদের সিটাডেলে চলে যায়। একজন ডিটি ইঞ্জিনে ছিল কন্ট্রোল রুমে, ইঞ্জিন কন্ট্রোল রুমে। এ হচ্ছে 3 জন বাইরে আর 20 জন হচ্ছে ভিতরে যাই, ওরা লক করে দিয়েছে। আমরা যখন ওদেরকে নক দিব, আমাদের মানে সংকেত আছে, তখন আমাদের খুলে দেবো, আমরা সবাই ঢুকে যাই ইঞ্জিন বন্ধ করে। এটা ছিল আমাদের প্ল্যানিং। ইন দ্য মিন টাইম আমি নিচে ছিল আর একটা বাটন, যেটা শিপ সিকিউরিটি অ্যালার্ট সিস্টেম, হ্যাঁ ওটা নিচে একটা ছিল। তো আমি ওটা প্রেস করতে গেলাম নিচে, প্রেস করা সম্পূর্ণ হয়ে গেছে আমার, মানে অফিসে অ্যালার্ট করার জন্য। এর মধ্যে আমার সেকেন্ড অফিসার যে পাবলিক অ্যাড্রেসে বলতেছে, ক্যাপ্টেন স্যার আপনি ব্রিজে আসুন, আমাকে ওরা ক্যাপচার করেছে, আমাকে মেরে ফেলবে আপনি না আসলে। তবে আমি দ্রুত আবার জাস্ট এক লেভেল, 1 লেভেল ছিল, আমি দ্রুত ওখানে যাইয়া দরজা খুলে দেখি সেকেন্ড অফিসারের দিকে সবাই ওই যে AK-47 তাক করে আছে। আমাকে দেখার সাথে সাথে 2 জন আমার দিকে। আমি তাড়াতাড়ি হ্যান্ডস আপ করলাম। তারপরে আমি বলা শুরু করলাম, আমরা আর বাংলাদেশি, অল মুসলিম, এবং আমরা রোজা ছিলাম, ওটা বলছে রোজা। তার হচ্ছে ক্যাপ্টেন, ইয়েস কল অল করু। তারপরে আমাকে বললো সবাইকে ডাকতে, কোথায় বাকি কার, এরা কই, বাকি সব কই, তোমরা কয়জন? আমি বললাম যে 23 জন। আমি তো মিথ্যা বলতে পারি না, যদি পাই তাহলে আমার তো মারবে। হ্যাঁ, আমি বলছি আমরা 23 জন। তো দেখছি আরগুলা কই। তারপর আমি কল দিলাম, সবাই ওই সিটাডেল থেকে। তখন আমার কল শুনে আমি যখন বারবেলি বললাম, তারপর সবাই চলে আসলো, অফিসার করে যাওয়া ছিল, সব চলে আসলো। একজন ইঞ্জিনিয়ার ছিল শুধু ইঞ্জিনের জন্য, আর সবাই আসছে। ওই একজন পাইনি, 22 জন ছিল। ও বলছে আরেকজন কই। তারপর আমি বললাম একজন তো ইঞ্জিন রুমে আছে, ও ডিউটিতে, ওকে কল করো। ও আসলো, তখন 13 জন ওরা গুনে পেয়েছে। তারপরে বললো, কিছুক্ষণ পরে বললো যে ঠিক আছে ক্যাপ্টেন, বন্ধ করো, স্টপ। পরে আমি বললাম যে না, আমি ইঞ্জিন বন্ধ করতে হলে আমার চিফ ইঞ্জিনিয়ার লাগবে, তার সাথে আরও 2 জন যেতে হবে, 3 জন যেতে হবে। তখন ওরা পারমিশন দিল, ঠিক আছে পাঠাও, 3 জন যাবে ইঞ্জিন বন্ধ করার জন্য। তখন আমরা 3 জনকে পাঠাই, চিফ ইঞ্জিনিয়ার ছিল, ডিটি ইঞ্জিনিয়ার, আরেকজন বোধহয় অয়েলার ছিল, 3 জনকে যাই। 3 জনকে পাঠানোর পরে ইঞ্জিনটা স্টপ করে দিল, জাহাজ স্টপ করার পরে ওই যে ইরানিয়ান যে ফিশিং বোট ছিল, বলছে ক্যাপ্টেন ওই এই বোটকে তোমরা বাঁধো, আমাদের জাহাজের সাথে বাঁধো। তখন এই 4 জন আসে, 8 জন, ওখান থেকে 4 জন আসে। তখন ওখান থেকে আরও অস্ত্র এবং গ্রেনেড, এই আপনার ওই যে রকেট লঞ্চার সব নিয়ে ওখান থেকে ট্রান্সফার হয় ওই 4 জন। তারপরে ওদেরকে আবার আমাদের জাহাজ থেকে বললো যে দো, ওই তেল দো, ওদের তেল শেষ ওই জাহাজে, ওদের তেল দাও। তো ওরা দেখি আমাকে বললো, তোমরা যদি আমাদের তেল দাও, হ্যাঁ, তাহলে আমাদেরকে ছেড়ে দেবো। ওরা অনেকগুলো ছিল ইরানিয়ান, ম্যাক্সিমাম ইরানিয়ান ফিশারিজ। একজন ছিল পাকিস্তানির, করাচি, ও উর্দু বলে, আমাদের সাথে উর্দু কথা বলছে। তারপরে বলছে আমাদেরকে যদি তেল দাও আমাদেরকে মুক্ত করে দেবে। তো ওদেরকে আমরা তেল দেওয়ার পরে ওদেরকে ছেড়ে দিয়েছে, ওরা চলে গেছে। হ্যাঁ, ইরানিয়ান, হ্যাঁ, সবাই ওরা মুক্ত। হ্যাঁ, ক্যাপচার ছিল, ওরা মোর দেন 1 মান্থ ক্যাপচার ছিল। ওদেরকে নিয়ে জাহাজ খোঁজা শুরু করছে, জাহাজ ধরার জন্য, বড় জাহাজ ধরার জন্য। ফিশিং বোট তো ধরে লাভ নাই, বড় জাহাজ ধরার জন্য ওটা ওরা ওদের মাদার ভেসেল, চোরদের মাদার ভেসেল ছিল ওই ইরানিয়ান ফিশিং বোটটা। হ্যাঁ, ওরা বেঁচে গেল, ওরা চলে গেল। এবার ওরা করলো কি, আমাকে বললো স্যাটেলাইট ফোন কই, ওদের যে সর্দার কমান্ডার, স্যাটেলাইট সেটফোন তারপরে আছে। তারপরে ওকে একটা নাম্বার দিল, ওই নাম্বার যে কল দিলাম। তারপর ওখান থেকে আমাকে প্রথম যে অ্যাঙ্কর করি, ওই অ্যাঙ্করের পজিশনটা দেয় আমাকে। হ্যাঁ, সে কিন্তু ইংলিশ বলতে পারে, খুব সুন্দর ইংলিশ বলে। ক্যাপ্টেন, হাউ আর ইউ? ওকে, ডোন্ট ওয়ারি, প্লিজ কাম টু দিস পজিশন। দেন আমি সেকেন্ড অফিসারকে পজিশনটা দিলাম। আমাদের চার্টে দেখলাম, পজিশন প্লট করে দেখলাম যে প্রায় 450, প্রায় 500 মাইল হবে। আমরা কেন অনেক আগে গেছি তো কাছে, তো 500 মাইল এই টাইপের হবে আর কি, অনেক দূরে ওই পজিশনটা, মানে ল্যান্ডের কাছাকাছি। তারপরে আমরা ওই যাত্রা করলাম ওই পজিশনের দিকে, আবার ইঞ্জিন স্টার্ট করলাম। ওই আমরা আস্তে আস্তে শুরু করলাম, বাড়াই দিতে বলছে, স্পিড বাড়াই দিতে বলছে। আস্তে আস্তে আমরা ফুল স্পিড দিলাম। তারপরে 2 দিন 4 কি 5 ঘন্টা লাগছিল আমরা ওই জায়গায় পৌঁছাতে, অনেক দূরে। হ্যাঁ, ওই প্রথম অ্যাঙ্করেজে
যাওয়ার সময়টা বোধহয় 2 days সামথিং, 2 days 4 hours লাইক দিস। এই সময় আমরা সবাই ব্রিজে ছিলাম, সবাই ব্রিজে, একটা বাথরুম ছিল এবং সবাই ব্রিজে থাকতাম, ব্রিজে ঘুমাইতাম। আর যেদিন প্রথম দিন আসলে আমরা ক্যাপচার হয়েছিলাম ওখানকার 10টা 20 বাংলাদেশ টাইম, দুপুর 1টা 20। তো রোজা ছিলাম। চিফ কুক বা আমাদের কুক যে ছিল কিছু করতে পারেনি। তারপরে আমি পারমিশন নিলাম যে আমরা সবাই রোজা, আমার কুককে এবং স্টুয়ার্ডকে নিচে যাওয়ার পারমিশন দাও, আমাদের জন্য ইফতারি রেডি করে। তারপরে ওদের যে কমান্ড্যান্ট ছিল রাজি হয়েছে, তারপর ওদের পাঠিয়েছিলাম। তার কি আমাদের জন্য ইফতারিটা, ওই দিন একটু ইফতারিটা কষ্ট হয়েছিল সবার। ফ্রুটস আনলো, জুস আনলো, তারপরে এটা ট্যাং, রুয়াবজা, এগুলো আমাদের সব ছিল, পর্যাপ্ত পরিমাণে সব কিছু ছিল আমাদের জাহাজ। খাওয়া দাওয়া, পানি সব ছিল আমাদের সঙ্গে, কোনো সমস্যা ছিল না। আমরা ইনশাল্লাহ সেজন্য তো আমরা আল্লাহর রহমতে, আপনারা জানেন আমি এই যে হামরিয়া পোর্টে যে ডিসচার্জিং পোর্ট ছিল, হ্যাঁ, ওখানে আমরা পানি এবং খাওয়া দাওয়া নিয়ে সুন্দর করে আমরা আসছি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া পোর্টে। আমাদেরকে ক্যাপচার করেছিল ডিপসিতে, ওখান থেকে সোমালিয়ার যে অ্যাঙ্করেজ পজিশন ছিল উপকূলে, 2 দিন 4 ঘন্টা কি 5 ঘন্টা লেগেছিল অ্যাঙ্কর করতে করতে। ওখানে ছিলাম প্রথম আমি 14 তারিখ আমরা অ্যাঙ্কর করলাম। তারপরে 14 তারিখ রাত্রের পরে আমরা সেরিটারি করার পরে সকালবেলা নামাজের পরে আবার বলে অ্যাঙ্কর তুলতে, কারণ শিফট করবে আর একটু দূর, আর একটু নর্থে যাবে। তখন আবার আমরা অ্যাঙ্কর তুললাম। তারপরে ওখান থেকে প্রায় 45 মাইল নর্থে আবার দ্বিতীয় অ্যাঙ্কর করলাম, আবার সেকেন্ড পজিশন অ্যাঙ্কর করলাম। এটা ছিল 15 তারিখ। 3টে অ্যাঙ্কর হয়েছিল। না, আমাদের পরিচিত জায়গা না, আমাদের ভয় ছিল কখন কি হয় ওটা তো আমরা বলতে পারি না। ওদের মেন্টালিটি অথবা ওদের, অবশ্যই এটা জানি যে আগে যেহেতু বিগত ঘটনা ছিল যে অবশ্যই কিছু তাদের স্বার্থের জন্য আমাদেরকে ক্যাপচার করেছে, এটা তো সবাই জানে। এ তো পাইরেটস যে সোমালিয়ান পাইরেটসরা কী চাই, এভরিবডি নোস, পুরো পৃথিবী জানে, সবাই জানে। আমাদের মেরিন প্ল্যাটফর্ম, তারপরে জাহাজ ওনার, সবাই জানে ওরা কেন ক্যাপচার করেছিল। তো আমাদের ধারণা ছিল না ইনশাল্লাহ সবার, মানে আমরা দৃঢ় বিশ্বাস ছিল ইনশাল্লাহ আমরা ওই যে ব্যাপারটা ছিল ইনশাল্লাহ আমরা মুক্তি পাবো। হ্যাঁ, তো আমার টার্গেট ছিল যে যাতে আমাদের কোনো প্রাণ নাশ না হয় এবং কারো ক্ষতি না হয়, আমার অফিসার ক্রু এবং সবাই যেন অক্ষত সুস্থ থাকি এবং জাহাজের কোনো ক্ষতি না হয়। অনেক সময় ওরা জাহাজকে অ্যাবান্ডন করে দেয়, জাহাজ সাদা করে মানুষজন নিয়ে যায়, জাহাজের ক্রু অফিসার থেকে সরে নিয়ে যায়। আমাদের একটা ভয় ভীতি ছিল যাতে লোকজনকে না নিয়ে নেয় সরে। হ্যাঁ, ওটাই বেশি আমার কাছে একটা জিনিস আমাকে বেশি টেনশনের রেখেছিল, সেটা হচ্ছে জাহাজ থেকে সবাইকে নিয়ে জাহাজটাকে অ্যাবান্ডন করে, হ্যাঁ, ওরা যাতে ওই পরিস্থিতির শিকার না করে, ওটার জন্য আমি একটু টেনশনে ছিলাম। বাংলাদেশে আমি না, প্রথম দিন তো আমি তো বলে দিয়েছি, ওরা ওটার আগেই তো সাথে সাথে আমাদের কোম্পানির যে প্রধান নির্বাহী কর্মকর্তা, চিফ এক্সিকিউটিভ অফিসার মিস্টার মেহরুল করিম, ওনাকে আমি স্যাটেলাইট ফোন দিয়ে জানিয়ে দিই যে আমরা স্যার ক্যাপচার। তখন ওই যে ওই লোকটা যে প্রথম পাইরেটস ড্যাগে উঠছে, সাথে সাথে জানিয়ে দিয়েছে স্যার আমরা অলরেডি উই আর বিন অ্যাটাক অ্যান্ড ক্যাপচার বাই দ্য সোমালিয়ান পাইরেটস। ওটা প্রথম। তারপরে এটা ছিল প্রথম আর কি, আর কথা হয়নি। তারপরে কথা হয়েছিল যে ওদের যে ট্রান্সলেটর ছিল, ওর সাথে কথা হয়েছিল, ও ইংলিশ বলে, ও আমাকে যে পজিশনগুলো দিল, যেভাবে বললো ওইভাবে গেছি। ওই প্রথম অ্যাঙ্করে যে ট্রান্সলেটর আসে, 10 জন আরও পাইরেটস আমাদের সাথে যুক্ত হয়। তো 12 ছিল ডিপসিতে, আরও 10 জন, 22 জন ছিলাম প্রথম অ্যাঙ্করেজে। সেকেন্ড অ্যাঙ্করেজে আরও 13 জন আছে, তখন টোটাল 35 হয়, 35 জন। পরে আবার থার্ড অ্যাঙ্করেজে ডেইলি আসতেছে, টোটাল 65 ছিল, 65 জন এই মুক্ত পর্যন্ত, 65 জন। যেদিন নামবে, যেদিন সবাই যাচ্ছে সেদিন 65 নেমে গেল। লাস্টে 5 জন ছিল, লাস্ট 5 জন ছিল, ওটা লাস্ট বোটে করে গেছে। তখন আমাকে ওরা ওই যে মানে আমাকে ক্যাপ্টেনকে নিয়ে গেছিলো আর কি, আমাকে নিয়ে গেছিলো ওই পিছনে সিঁড়ির জায়গায়, ওখানে তুমি থাকবা, আমরা নাইমা বোট রওনা দিবে, তারপর এখান থেকে তুমি যাবা। ওটা ছিলাম আমি, আমাকে নিয়ে গেছিলো। সবাই ব্রিজে ছিল, ব্রিজ থেকে কাউকে বের হওয়া নিষেধ,
শুধু ক্যাপ্টেন যাবে ওদের সাথে, ক্যাপ্টেন পিছনে থাকবে, আর ওরা 5 জন, লাস্ট 5 জন নেমে বোট চলে যাবে, তখন আমি মানে ব্রিজে যাব। এটা ছিল ওদের ওদের তরফ থেকে নির্দেশ, নাহলে গুলি করবে। এটা বলে দিচ্ছে, ক্যাপ্টেন তুমি যদি এখানে মুভ করো আমরা তোমাকে ডাইরেক্ট গুলি করবো, তুমি এখানে থাকবা, আমরা দূরে যাওয়ার পরে তুমি সরবা। 4, তা আবার 4, 8, দেন ওই যে ফিশিং বোট থেকে আরও 4, মোট 12 জন। শুরুটা 4, ওই জায়গায় 4, আবার 4 আসলো, প্লাস ওই 4, হ্যাঁ 12 জন দিয়ে, ডিপসি থেকে 12 জন, 12 জন থেকে 12 জন, টোটাল 12 জন দিয়ে শুরুটা হয়ে গেছে। ও অ্যাটাকিংটা 4, ফার্স্ট অ্যাটাকিং 4। হ্যাঁ জি জি, হ্যাঁ গুলি ছুটেছিল অনেকগুলো, আমরা তো কোষা টোষা রাখছিলাম, দেখাচ্ছিলাম আমাদের যারা অফিস থেকে গিয়েছিল এবং যারা আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি, ওনাদেরকে গুলিগুলো দেখাচ্ছিলাম, কয়েকটা রেখেছিলাম আর কি। হ্যাঁ ফায়ার করছিল ওরা, ফায়ার করছিল। আমরা যদি মনে করেন আমরা যদি স্টপ না করতাম, বা অথবা আমরা যদি ওদের সাথে ইয়ে করতাম, তাহলে ওরা ধরেন রকেট লঞ্চার মারে ব্রিজে। আমরা যদি আমাদের তরফ থেকে কোনো যদি থাকতো, অ্যাকশন থাকতো, মানে অ্যাগ্রেসিভ এমন কোনো অ্যাকশন থাকতো, তাহলে ওরা কী করতো, ওই ব্রিজে আপনার রকেট লঞ্চার মারে, তারপর ওখান থেকে ব্রিজের ডাইরেক্ট আমাদেরকে ফায়ার করবে। হ্যাঁ, যেহেতু আমরা তো আমাদের কাছে কিছু ছিল না, আমরা নর্মালি থাকে না, মার্চেন্ট শিপে কোনো অস্ত্র থাকে না, এটাই নিয়ম, এটা ইন্টারন্যাশনাল রেগুলেশন, মার্চেন্ট শিপে থাকে না। ওই আর্মস গার্ড নিলে ওই অস্ত্রগুলো ডিক্লেয়ার দিতে হয়। আমরা যদি মানে আমাদের জন্য সেফটির জন্য সিকিউরিটি নিই, তো ওই আর্মগার্ডের যে অস্ত্র থাকে ওগুলো ডিক্লেয়ার দিতে হয়। এটা ইন্টারন্যাশনালি একটা জানে সবাই যে আর্মগার্ড নেওয়া যায় এবং আর্মগার্ড থাকবে এবং ওদের অস্ত্র থাকবে, তখন এটা ডিক্লেয়ার হবে। আর আমি অস্ত্র রাখলে ওটা অ্যালাউ করবে না, মার্চেন্ট শিপে কোনো অস্ত্র থাকে না। এটাই আপনার অনেকে বলে এত বড় জাহাজে ক্যাবিনে উঠে গেল, হ্যাঁ ওটা তো জানে না, আসলে রিয়েলিটি জানে না। হ্যাঁ, আমরা কি পরিস্থিতির শিকার, বা আমরা কি অবস্থায় আছি, কেউ তো জানে না। এই অস্ত্র নিয়ে আসবে, আমি ওদের সাথে কি ফাইট করব, ঠিক আছে। প্লাস হচ্ছে স্পিডটা, আপনাকে বললাম স্পিড, এবং সাগরটা ভালো ছিল, প্লাস স্পিডটা ওদের বেশি, আমাদের তো কম। যে সমস্ত জাহাজের স্পিড বেশি এবং হালকা, যে কার্গো নাই, আপনার যে ফ্রি বোটটা বেশি, আর আপনার স্পিডটা বেশি। হ্যাঁ, ওরা মনে করেন জিগজ্যাগ করা, অথবা ওরা 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 চেষ্টা করলে পারে যে আপনার পাইরেট অ্যাটাকিং থেকে বাঁচতে পারে। বাট আমাদের ক্ষেত্রে দুর্বিষহ যে আপনার পাইরেটকে ওটা থেকে ইয়ে করা আর কি। আমি ক্যাপ্টেন হিসেবে 16 বছর আজকে, আর এই কোম্পানির সাথে 5 বছর। ও টোটাল, আচ্ছা আচ্ছা, টোটাল আমি 89 থেকে শুরু করি, আমার ক্যাডেটশিপ স্টার্ট করি 1989 অগস্টে। জি, আমার সমুদ্র যাত্রা স্টার্ট করি 25 অগস্ট 1989। না না না, না কোনো দিন পরে নেই, এটাই আমার লাইফের স্মরণীয় ঘটনা। আমি কোনো দিন আপনার কোনো ধরনের পাইরেটস অথবা কোনো রকম বিপদের সম্মুখীন হয়নি, আল্লাহর রহমতে। জীবনের প্রথম অভিজ্ঞতা, এটাই আমার স্মরণীয় ঘটনা এই সাগরের, মানে সি লাইফে।